নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বাংলাদেশ নিয়ে বড় খবর, বড় তথ্য, বিস্ফোরক তথ্য। কদিন ধরে বাংলাদেশ অশান্ত, তার কারণ ওসমান হাদির খুন। এই ওসমান হাদিকে কে খুন করেছে, কারা খুন করেছে? পুলিশ তিনজনের নাম বলেছিল, তাদের মধ্যে একজনের নাম ফয়সাল। এই ফয়সাল দাবি করছে ওসমান হাদিকে তিনি মারেননি, তাহলে কে মেরেছেন? তার দাবি জামাত খুন করেছে ওসমান হাদিকে, আর তিনি রয়েছেন দুবাইয়ে। সেখান থেকে ভিডিও বার্তা, ভিডিও রেকর্ডিং পাঠাচ্ছেন, যে ভিডিও রেকর্ডিং এ তিনি দাবি করছেন তিনি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন। তাহলে হাদিকে মারল কে? তার দাবি হাদিকে মেরেছে জামাতরাই। শুনুন। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, মিথ্যাভাবে ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন, মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়েছেন। এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না, এটার একদিন সুষ্ঠু বিচার হবে। তাহলে তাহলে পুলিশ যে সেদিন বলল, পুলিশ যে ফয়সালের নাম বলল, তাহলে সেটা মিথ্যে? পুলিশ কি ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে? ফয়সাল বিস্ফোরক দাবি করছে, বলছে হাদির সঙ্গে কোন রকম কোন এই ধরনের, হাদির সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু হাদি খুনে কোনোভাবেই তিনি যুক্ত নন। অথচ পুলিশ সেদিন যে নামগুলো বলেছিল তার মধ্যে ফয়সালের নাম ছিল। শুনুন। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। পূর্ব পরিকল্পিত ছিল এমন সবকিছু সেদিন পুলিশ বলল। একটা মিথ্যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করছে পুলিশ। এই পুলিশ সেদিন কি বলেছিল? বলেছিল যে যারা ওসমান হাদিকে খুন করেছে তারা নাকি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। শুনবেন, শুনুন সেদিন কি বলেছিল পুলিশ। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। অথচ ফয়সাল ভিডিও বার্তায় বলছে ফয়সাল নাকি রয়েছে দুবাইয়ে। এদিকে বাংলাদেশ পুলিশ বলছেন যে যারা খুন করেছে তারা চলে গেছে ভারতে, আর ফয়সালের দাবি ফয়সাল রয়েছে দুবাইয়ে। তাহলে ভারত তত্ত্ব এলো কোথা থেকে? সীমান্ত পার করে ভারতে চলে আসার কথা এলো কিভাবে? প্রশ্ন তো উঠবেই। তার আগে ফয়সাল কি বলছে শুনুন। কোথায় রয়েছে ফয়সাল, শুনুন। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, প্রকৃতপক্ষে আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। তাহলে পুলিশ কেন করছে? কেন পুলিশ ভারতে চলে এসেছে কথা বলছে? ষড়যন্ত্র ঢাকার চেষ্টা, কোনো বড় ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কথা ফয়সাল বলছে জামাতি খুন করেছে ওসমান হাদিকে। বড় ষড়যন্ত্র হয়েছিল। ভারত বিদ্বেষের পালে হাওয়া দিতে ভারতে পালিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ, ইচ্ছাকৃত গল্প সাজায়। অন্তত সে কথাই তো মনে হচ্ছে এখন, যদি ফয়সালের কথা সত্যি ধরে নিতে হয়। কারণ ফয়সাল আরো কিছু বিস্ফোরক তথ্য দিচ্ছে, বিস্ফোরক কিছু দাবি করছে, অভিযোগ করছে ফয়সাল যে তার ব্যবসার জন্য সে ওসমান হাদিকে টাকা দিয়েছিল, সরকারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য টাকা দিয়েছিল, অনেক টাকা দিয়েছিল দাবি করছে ফয়সাল। ফয়সালের দাবি টাকা দেওয়া হয়েছিল ওসমান হাদিকে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে হাদি নাকি টাকা চেয়েছিল।
বিভিন্ন অনুষ্ঠানের জন্য হাদি টাকা চেয়েছিল বলে দাবি করছে ফয়সাল, এবং হাদি খুনে অভিযুক্ত ফয়সাল ইউনূস সরকারের বিরুদ্ধেও সরব। শুনুন। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সরকারি কাজ হয়, কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি, এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটা হিসাব আছে। ওসমান হাদি খুন হওয়ার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। নতুন করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয় এবং তার রেশ চলতেই থাকে। এরই মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু। বয়স হয়েছিল, মৃত্যু 3 দিনের শোক পালন করা হচ্ছে বাংলাদেশে। আজকের ছবিটা একটু দেখাবো, যখন তার শেষ কৃত্য হচ্ছে, শেষ কাজ হচ্ছে, সেই সময়ের ছবি একবার দেখাতে চাইবো আপনাদের। কিছুক্ষণ আগে আজ ঢাকায় মিয়া লেনে জিয়াউর পার্ক, অর্থাৎ যেখানে জিয়াউর রহমানের দেহ শায়িত রয়েছে, ঠিক সেখানেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেহ কবর দেওয়া হলো। তার ছেলে তারেক রহমান সেখানে ছিলেন, বিএনপি নেতা কর্মী পরিজনরা ছিলেন, এবং এস জয়শঙ্কর ঢাকায় তিনি উপস্থিত ছিলেন, এবং ঢাকায় তিনি সেখানে তারেক রহমান অর্থাৎ খালেদা পুত্র, তার হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন এস জয়শঙ্কর। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন এস জয়শঙ্কর। খালেদা জিয়ার শেষকৃত্যে গিয়ে তিনি দেখা করেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে, যিনি এখন বিএনপি চেয়ারপারসন। তার হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন। আর এদিকে এপার বাংলায় রাজনীতির উত্তাপ আরো চড়ছে। কনকনে ঠান্ডা, মরশুমের শীতলতম দিন, কিন্তু রাজনীতির উত্তাপ রয়ে গেল দিনভর রাজ শহরে। কারণ অমিত শাহ এসে বলে গেলেন বিজেপি কর্মী সমর্থক বঙ্গ নেতাদের, দিল পে লিখলো ইস বার হামারা সরকার হোগা। আর কি বললেন, কি ভোকাল টনিক দিলেন, কিভাবে আজ কর্মী সভায় বার্তা দিলেন অমিত শাহ। 15 মিনিট বার্তা দিয়েছেন, কি টোটকা দিয়েছেন জানবো। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, গত 2 দিন ধরে আমরা দেখছি তিনি বিভিন্নভাবে দলের যে নেতা কর্মী যারা রয়েছেন তাদের চাঙ্গা করার জন্য তাদের টার্গেট বেঁধে দিচ্ছেন। আজ এই কর্মী সভায় কি বার্তা দিলেন অমিত শাহ? সায়েন্স সিটিতে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা শহরতলি, যাদবপুর, এই 4 সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, মন্ডল সভাপতি এবং পদাধিকারীরা। সেখানে অমিত শাহ একেবারে কর্মীদের মনের মননে গেঁথে দিয়ে গিয়েছেন 26-এর নির্বাচনে বিজেপিকে সরকারে আনতে হবে, তার জন্য যা যা করণীয় সেই সমস্ত তিনি বাতলে দিয়ে দিয়েছেন বেশ কিছুটা। কিভাবে প্রচার কাজ চলবে, কিভাবে মানুষের কাছে পৌঁছে মোদী সরকারের করণীয় কাজগুলিকে, হিতকার্যগুলিকে তুলে ধরতে হবে, সে বিষয়ে তিনি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন এ রাজ্যে 2 জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতা নিরাপদ নয়, অনুপ্রবেশের দাপট বাড়ছে, আপনারা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে মানুষকে মুক্ত করতে গেলে, সমাজকে শুদ্ধ করতে গেলে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে বিজেপির সরকার
সরকার আনতে হবে, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বুথকে শক্তিশালী করুন। শক্তি প্রমুখদের, শক্তি কেন্দ্র প্রমুখদের বলা হয়েছে নিজের শক্তি কেন্দ্রে বিজেপির সদস্য সংখ্যা বাড়ান, বিজেপিকে কার্যকর করুন। আপনারা অন্য কোনো দলাদলি নয়, আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টির কর্মী, সুতরাং তার মন্ত্রে দীক্ষিত হয়ে এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়ানোর জন্য মানুষের সঙ্গে জনসংযোগ করুন, গ্রামের নিজের এলাকার বাড়িতে বাড়িতে যান, নিজের বুথ শক্তিশালী করুন। বুথ অমিত শাহ, সুস্মিতার সঙ্গে থাকো। এই অমিত শাহ যখন এই কর্মী সভা করছেন, কর্মী সভা থেকে বেরিয়ে রাহুল সিনহা বিজেপি নেতা, তার বক্তব্য একটু শুনবো। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট, সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই করিডোর দিয়ে ওরা সারা দেশ ছেয়ে যাচ্ছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। কর্মী সমর্থকদের বলছেন, দিল পে লিখলো ইস বার হামারা সরকার হোগা। তো তার জন্য তো কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে নেতাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? নেতাদের উদ্দেশ্যে বিধায়কদের বলছেন যে নিজের এলাকায় কাজ বাড়াতে হবে। আর কি বলে গেলেন অমিত শাহ জানবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, বিধায়ক সাংসদদের কি ভূমিকা হবে, বিধায়ক সাংসদরা কিভাবে নিজের কেন্দ্রে কাজ করবেন সে বিষয়ে অমিত শাহ নির্দেশিকা দিয়ে গিয়েছেন। এবং বিধায়করা বলছেন যে যেভাবে অমিত শাহ তাদের টাস্ক দিয়ে গেলেন, তাতে পরিবার পরিজন ভুলে নিঃশ্বাস ফেলার, দম ফেলার ফুসফাস নেই আর। এবং কোনোভাবেই নিজেরা যেমন দম ফেলবেন না, ঠিক তেমনই এমন ভাবেই প্রচার কাজ করুন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার কাজ চালিয়ে যান, যাতে রাজ্য সরকারও নিঃশ্বাস নিতে না পারে। এবার যে কোনো প্রকারেই বিধানসভা কেন্দ্র, নিজেদের বিধানসভা কেন্দ্র যেমন মজবুত করতে হবে, ঠিক তেমনই নিজেদের কেন্দ্রের পাশাপাশি আপনাদের সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিকেও মজবুত করুন। সেখানকার সংগঠন মজবুত করে জয়ের ঝুলিতে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বাড়ান। তার কারণ আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, অমিত শাহ নিজে কয়েকটি হোম টাস্ক বেঁধে দিয়ে গিয়েছেন বিধায়কদের উদ্দেশ্যে। সূত্রের খবর, প্রত্যেক বিধায়ককে সপ্তাহে 4 দিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, গৃহ তিনি হোম টাস্ক দিয়েছেন। তার পাশাপাশি 6টির বেশি পথসভা, বড় পরিবর্তন সংকল্প যাত্রা এবং মিটিং মিছিলে অংশগ্রহণ করতে হবে। এবং জেলা সভাপতি, বুথ সভাপতি, নিজের কেন্দ্রের অন্তর্গত জেলা নেতৃত্ব, তাদের কর্মসূচিতে যোগদান করতে হবে। আরো একটা বিষয় এখানে থেকে যাচ্ছে, কি সে বিষয়? সবকিছু ভুলে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। আর সেটা কিরকম কাজ, সেটা তিনি নিজেই দেখিয়ে দিলেন। দেখুন, আজ অমিত শাহ কাদের সঙ্গে দেখা করলেন? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে কে? সুকান্ত মজুমদার রয়েছেন এবং দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর কোনো সাংগঠনিক সভা বা কোনো মিটিংয়ে দিলীপ ঘোষকে দেখা গেল। সেই 2021-এর পর আস্তে আস্তে দিলীপ ঘোষ কোথাও যেন বিজেপির কাছে আউট অফ ফোকাস হয়ে গিয়েছিলেন। দিলীপ ঘোষ আজ সামনের সারিতে, বাকি 3 জনের সঙ্গে তাকে সমান গুরুত্ব দিয়ে বৈঠক করলেন অমিত শাহ। কি ইঙ্গিত বহন করছে সুস্মিতা? দেখো, ব্রাত্য দিলীপ, সেই কথাটা কোথাও গিয়ে বঙ্গ বিজেপিতে বা বঙ্গ রাজনীতিতে কোথাও গিয়ে একেবারে সেট হয়ে গিয়েছে নারেটিভ। ব্রাত্য দিলীপ
সেই দিলীপ ঘোষের অভিমানের বরফ গলাতে কি সমর্থ হলেন কিছুটা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী? সেই প্রশ্ন আরো বেশি করে জোরালো হচ্ছে, এবং দিলীপ ঘোষকে আগামী দিনে যে সক্রিয়ভাবে দেখা যাবে সেটা কিছুটা হলেও দিলীপ ঘোষ বৈঠক শেষে বেরোনোর পর তার যে ভঙ্গি, তার যে অঙ্গভঙ্গি, তার যে চওড়া হাসি, সেটাও কোথাও গিয়ে বলে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা গত 1.5 বছরের বেশি সময় ধরে দিলীপ ঘোষকে নিজ কেন্দ্রে নিজের মতো করে কর্মসূচি পালনে দেখা গিয়েছে। বিজেপি কর্মীদের সঙ্গে তিনি জনসংযোগ সেরেছেন, তবে পার্টির কোনো সাংগঠনিক কাজ, সাংগঠনিক বৈঠক, অমিত শাহ প্রধানমন্ত্রীর সফরে তাকে সামনের সারিতে বসা, এই কোনো কাজেই দেখা যায়নি। সেই অর্থে নিমন্ত্রণ পাননি বলে অভিমানী হয়েছে দিলীপ, কিন্তু দিলীপ ঘোষের অভিমান কাটিয়ে তাদের সকলকে এক হওয়ার যে একটা বার্তা, বা সকলকে এক হয়ে কাজ করতে হবে, দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শ্রমিককে এক ছাতার তলায় আনতে যে এই মুহূর্তে মরিয়া দিলীপ ঘোষ, মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা আজ বিধায়ক সাংসদদের সঙ্গে মিনিট 45-এর বৈঠক শেষে দুপুরের আহারে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিএল সন্তোষ এবং এই যে সাংগঠনিক নেতৃত্ব, অবশ্যই এই বৈঠকে দিলীপ ঘোষের থাকা কৌতূহল তো বাড়াচ্ছে, কৌতূহল বাড়িয়েছে। যখন বৈঠক থেকে বেরোলেন দিলীপ ঘোষকে জানতে চাইছেন সবাই, ভিতরে কি কথা বললেন, কি হলো। কৌশলে প্রশ্ন এড়িয়ে তিনি বললেন তিনি শুনতে এসেছিলেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। না, সেটা পার্টি জানে। এক সময়ের ব্রাত্য দিলীপ ঘোষ আজ সাংগঠনিক বৈঠকে তৃণমূল কিভাবে দেখছে। জয়প্রকাশ মজুমদার বলছেন মরণকালে হরিনাম। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম। মরণকালে হরিনামে কি মরণ আটকানো যায়? আজকে বিজেপির মরণকালে দিলীপ নাম করছে, তাতে কি আটকাবেন, কি করবেন আপনারাই ভেবে নিন। আর একটা ছবি আপনাদের দেখে রাখতে চাইবো। কলকাতা ছাড়ার আগে, কলকাতা সফর শেষে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন অমিত শাহ। এই সেই ছবি। আর এদিকে যখন রাজ্য রাজনীতির পারদ আরো চড়ছে অমিত শাহ আসার জন্য, ঠিক একইভাবে এই রাজনৈতিক লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তিনি আজ জাতীয় নির্বাচন কমিশনে দেখা করতে গিয়েছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে, এবং ভিতরে তীব্র বাদানুবাদ, হ্যাঁ, আঙুল তুলে কথা, এবং আঙুল তুলে যখন কথা বলা হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাকে তো মনোনীত করা হয়েছে, কিন্তু জনতার ভোটে জিতে আসা তিনি আঙুল তুলে কথা বলা সহ্য করবেন না। তার বক্তব্য শোনাবো, তবে তার আগে মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে একটু কথা বলে বোঝার চেষ্টা করবো। মৈত্রী, ভিতরে কি হলো কিছু জানতে পারছি আমরা? দেখো, ভিতরে তৃণমূলের তরফ থেকে 8 থেকে 10টি ইস্যু তোলা হয়েছে, এবং তার মধ্যে সবার প্রথমেই যে বিষয়টি তোলা হয়েছিল সেটা এই 1,36,00,000 যাদের নাম এবং যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে বলে উল্লেখ করা হচ্ছে, এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের পাওয়া গিয়েছে, তাদের নাম কেন নেই এবং তাদের নামের তালিকা প্রকাশ করুক, এই দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি বারবার করে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে বলে দাবি করা হয়েছিল, এবং বাংলাকে কোথাও একটা দাগিয়ে দেওয়া হচ্ছিল। তাহলে বাংলার ড্রাফট তালিকায় যে 59 লক্ষ ভোটারের নাম বাদ গেল, সেই ভোটারের মধ্যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী কতজন, সেই নামের তালিকাও প্রকাশ করা হোক। কেন বাংলার ক্ষেত্রে বৈমাত্রের সুলভ আচরণ করছে কমিশন, সেই প্রশ্নও তোলা হয়েছে। কেন বাংলায় যেখানে মাত্র 5.75% ভোটারের নাম বাদ দিয়েছে সেখানে মাইক্রো অবজারভার পাঠানো হচ্ছে, কেন যেখানে যে গুজরাট
রাজ্য যেখানে প্রায় 10% কাছাকাছি নাম বাদ গিয়েছে ভোটারের, সেখানে কেন মাইক্রো অবজারভার পাঠানো হচ্ছে না? কেন বাংলার ক্ষেত্রে এই বৈমাত্রেয় সুলভ ব্যবহার? এবং একই সঙ্গে বরিষ্ঠ যারা ভোটাররা রয়েছেন, যাদেরকে ডাকা হচ্ছে, যাদেরকে নোটিশ দিয়ে যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, তাদের যাতে হয়রানি না করা হয়, তাদের জন্য যেন বাড়তি ব্যবস্থা করা হয়, এবং ডিসেন্ট্রালাইজেশনের কথাও আজকে তৃণমূলের যে প্রতিনিধি দল তার তরফ থেকে তোলা হয়েছে। অন্যদিকে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তৃণমূলের যারা বিএলএরা রয়েছেন তারা যাতে বিএলও এবং এইআরও ইআরওদের কোনোভাবে হুমকি না দেন এবং ইন্টিমিডেট না করেন, সেই বিষয়টি যাতে দেখে, সেই তৃণমূলের তরফ থেকে দেখা হয়, সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে। ফলে একবার শুনে নেওয়া যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে কি বলছেন। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आप उंगली नीचे करके बात करिए। इफ ही हैज द गट्स एंड गॉल, let him release the footage. I'm standing outside the Election Commission's office. Here it goes. Nirvachan Southern Election Commission of India. Ganesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? Are they slave? দক্ষিণ দমদমে 15 কাউন্সিলরের ইস্তফা, তার মধ্যে একজন ব্রাত্য বসু ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, এই 15 জন কাউন্সিলরের ইস্তফার কারণ কি, কারা এরা, এবং আরো কয়েকজন ইস্তফা দিতে পারেন বলে জানা যাচ্ছে তো? একেবারে দলীয় যে কোন্দল, সেই কোন্দলের কারণে কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভা যে দায়িত্ববস্তু ঘনিষ্ঠ 15 জন কাউন্সিলর এখনো পর্যন্ত আছে, তারা কিন্তু প্রত্যেকে ইস্তফা দেবে এমনটা জানাচ্ছে। শুধু দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দায়িত্ববস্তু ঘনিষ্ঠ, তিনি ইতিমধ্যে ইস্তফাপত্র জমা দিয়েছেন। তার কারণ দলেরই একাংশের বিরুদ্ধে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দক্ষিণ দমদম পৌরসভা দমদম বিধানসভা কেন্দ্রের মধ্যে হলো তারা কিন্তু দলে যারা দলের কর্মী তাদের কিন্তু কোনো মূল্যায়ন হচ্ছে না, এরকম একাধিক ক্ষোভ প্রকাশ করছে। কিছুদিন আগে দেখা গেল দক্ষিণ দমদম পৌরসভা বা দমদম বিধানসভা কেন্দ্রে কিন্তু একেবারে কোঅর্ডিনেটর ঘোষণা করে দলের পক্ষ থেকে প্রবীর পাল ওরফে কেটি, তার নাম ঘোষণার পর থেকে কিন্তু একটা দলের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছিল। তার কারণ তিনি বিজেপিতে আগে যোগদান করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে ফিরেছিলেন, তারপরে তাদের মধ্যে একটা কোন্দল ছিল। এই সমস্ত একাধিক বিষয় রয়েছে। তারই পাশাপাশি যে কাজকর্ম প্রত্যেকটি বিষয় হয় দক্ষিণ দমদম পৌরসভা কিন্তু এই সমস্ত কাউন্সিলর তারা বঞ্চিত থাকে, এমনটাই তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, একাংশের বিরুদ্ধে দলের ক্ষোভ প্রকাশ, যার ফলে দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম ইস্তফা দেয়, এবং তার দেখানো পথে কিন্তু আরো যে 14 জন কাউন্সিলর তারাও কিন্তু ইস্তফা পত্র ইতিমধ্যে জমা দিচ্ছেন। তার কারণ বা জমা দিয়েছেন, তার কারণ দলের এই অংশে কিন্তু বলা হচ্ছে 15 জন যারা কাউন্সিলর আছে সেভাবে কোন রকম কিন্তু সুবিধা পায় না, তাদেরকে বঞ্চিত করা হয়, মানুষের কাছে জবাব দিতে পারে না কাজকর্ম নিয়ে। সেই কারণ দেখেই কিন্তু তারা 15 জন কাউন্সিলর ইতিমধ্যে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আগামী দিনে কিন্তু এই প্রত্যেকজন কাউন্সিলর তারা দলকে গোটা বিষয়টি অভিযোগ জানিয়ে তারা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। আমি আমার সাধ্য মতন পরিষেবা দিয়েছি, আমার এখন আর সেই পরিষেবা তাদের চাহিদা আমি পূরণ করতে পারছি না, আমার জায়গাটা ছেড়ে দেওয়া দরকার, যে আমি ওইভাবে থাকতে চাই না। একদিকে বলা হচ্ছে দলের কর্মীরাই সম্পদ, আর আরেকদিকে এই কর্মীরাই সব থেকে বেশি মার খাচ্ছে পড়ে পড়ে। কর্মীদের কোন চাহিদা, কোন জায়গা, কি পূরণ হচ্ছে? হ্যাঁ, দমদম পুরোপুরি বঞ্চিত। দলের বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য সে দুঃখ পায়, রেজিগনেশন দেয়। এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা আমাদের এখন যা অবস্থা, এটা একটা যা শুরু, কিন্তু আমরা এখানে যারা কাউন্সিলর আছি আমরা তার সঙ্গে সকলেই আছি। আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো। 5টার 5 মিশালি, নানা রকম খবর, নানা রকম ছবি, সেই সবের মাঝে আজ একটা ছবি কি করে মিস করা যায়। বছরের শেষ
সূর্যাস্তের ছবি। সমুদ্র সৈকত হোক বা নদীর পার, বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য একটা উচ্ছ্বাস, আগ্রহ, উৎসাহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি।